হ্যালো। হ্যালো। হ্যালো, গুড মর্নিং। নাফিসা, শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। হ্যাঁ, ভালো আছো তোমরা? ইয়েস ম্যাম। হ্যালো। হ্যাঁ, কালকের অধ্যায় কি কিছু বোঝা গেছে? জনসংখ্যা কালকে খুব তাড়াহুড়া করে শেষ করা হয়, তাই না? হ্যালো। হ্যালো। ইয়েস ম্যাম। হ্যাঁ, আভ্যন্তরীণ স্থানান্তর বলতে কাকে বলে বলতে পারবে? আভ্যন্তরীণ স্থানান্তর। হ্যালো। আভ্যন্তরীণ স্থানান্তর কাকে বলে বলতে পারবে? দেশের ভিতরে যখন মানুষ এক স্থান হতে অন্য স্থানে গমন করে তখন তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা হয়। হ্যাঁ, ধন্যবাদ। আরেকটা হলো আন্তর্জাতিক স্থানান্তর, তাই না? তারপরে জনসংখ্যা যাতে বেশি বৃদ্ধি না পায় সেই জন্য আমাদের কি করতে হবে? বাল্য বিবাহ রোধ করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন করতে হবে, তাই তো নাকি? ইয়েস ম্যাম। তাহলে আজকে, হ্যাঁ, আজকে আমরা যাব নবম অধ্যায়, বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার। কালকে আমরা জনসংখ্যার মধ্যে একটা বিষয় দেখেছিলাম যে এইভাবে জনসংখ্যার হিসাব করা হয় যে যুবকের যুবক কয়জন আছে, প্রাপ্তবয়স্ক কয়জন আছে, বৃদ্ধ কয়জন আছে, তাই না? এইভাবে কি করা হয়? হিসাব করা হয় জনসংখ্যা। এবং কোন দিকে কোন খাতে বেশি লোকজন আছে সেটাও হিসাব করা হয়। তাহলে আমরা আজকে দেখবো প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার। প্রবীণ কাদেরকে বলা হচ্ছে? 60 বা 60 বছরের ঊর্ধ্ব যেসব ব্যক্তির বয়স তাদেরকে বলা হচ্ছে কি? প্রবীণ। ঠিক আছে। এবার আমরা দেখবো অধিকার কাকে বলে, তাই না? এখানে অধিকারের কথা বলা আছে না? তাহলে অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্ব বিকাশ ঘটে। ঠিক আছে। তাহলে অধিকার হলো সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিক কি করে? ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তারপরে দেখা যাচ্ছে কি অধিকারের মূল লক্ষ্য হলো ব্যক্তি সার্বজনীন কল্যাণ সাধন। তাহলে অধিকার হলো ব্যক্তির যত কল্যাণকর কাজ আছে সেইগুলোতে কি করে? সার্বজনীন ভাবে কল্যাণ সাধন করে সকলের জন্য। তারপরে আছে কি নাগরিকদের শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য অধিকার ভোগ করার নিশ্চয়তা দান কে করে? আধুনিক রাষ্ট্রের দায়িত্ব এটা। এবার হলো কি যে দেখবো যে প্রবীণদের সম্পর্কে আমরা জানবো এবং এই অধ্যায়টা পড়লে আমরা কি কি বিষয় জানতে পারবো বলতে পারবো। দেখো, প্রবীণ অধিকারের ধারণা ও অধিকার সমূহ ব্যাখ্যা করতে পারবো, তাই তো নাকি? তারপরে হচ্ছে প্রবীণদের সমস্যা সম্পর্কে আমরা অবগত হব, বাংলাদেশের প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম, নারী অধিকারের ধারণা, বাংলাদেশের সমাজে নারীর অবস্থান, অধিকার পরিস্থিতি, বাংলাদেশের নারী অধিকার সমূহ ও নারী অধিকারের গুরুত্ব, বাংলাদেশের নারী অধিকার সমূহ ও নারী অধিকারের গুরুত্ব। এগুলো আমরা কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো, বলতে পারবো। ঠিক আছে। বাংলাদেশের নারী অধিকার প্রতিষ্ঠায় সুপারিশ বা পদক্ষেপ সমূহ নিশ্চিত করতে পারবো এবং সমাজে নারীর অবস্থান ও অধিকার পরিস্থিতি বিশ্লেষণ করতে পারবো। নারী অধিকারের যে ধারণা আছে, নারী অধিকারটা কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের প্রবীণদের জন্য কল্যাণমূলক অনেক কর্মসূচি আছে, সেটাও আমরা সম্পর্কে জানতে পারবো, বলতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা এখন দেখি প্রবীণ। প্রবীণ কাদেরকে বলা হচ্ছে? 60 বছরের ঊর্ধ্বে বা যাদের বয়স 60 তাদেরকে বলা হচ্ছে প্রবীণ। এবং প্রবীণরা হলো বাংলাদেশের সিনিয়র, সব দেশেরই সিনিয়র সিটিজেন তাদেরকে বলা হয়। ঠিক আছে।
প্রবীণদের বলা হয় সিনিয়র সিটিজেন। এবার দেখি, আমরা তো দেখলামই যে প্রবীণ কাকে বলে বা প্রবীণের সংজ্ঞা। বাংলাদেশে যারা চাকরি করেন সেখানেও একটা চাকরির বয়স আছে, যে এই বয়স হলে সে আর চাকরি করতে হবে না, চাকরি করতে পারবে না। আমরা দেখি সেই বয়সটা কত। বাংলাদেশের সরকারি চাকরি থেকে অবসরের বয়স হলো 59 বছর। আর তবে বিচারপতি যারা আছেন তাদের হলো 67 বছর, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কোন কোন পেশাজীবীদের জন্য বয়সের সীমা সম্প্রতি হয়েছে 65 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে আমরা কি দেখি, সরকারি বেসরকারি সরকারি চাকরি থেকে অবসরের সময় হচ্ছে 59 বছর। 59 বছর হলে তাকে অবসরে যেতে হবে। এবং যারা হচ্ছে বিচারপতি বিচারক আছেন তাদের বয়স হলো 67 বছর। আর যারা শিক্ষক শিক্ষিকা আছেন বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজে তাদেরকে কি করা হচ্ছে, সম্প্রতি একটা সীমা নির্ধারণ করা হয়েছে, সেটা হলো 65 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। এবং বিশ্বের উন্নত দেশগুলোতে 60 বা 65 বছরের মানুষকে প্রবীণ বা সিনিয়র সিটিজেন বলা হয়। এবং 1991 সাল থেকে কিন্তু প্রবীণ অধিকার এই বিষয়টি সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়, এবং এই বিষয়টা নিয়ে কি করা হয়, এই প্রবীণদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়, সেটা 1991 সাল থেকে। আর প্রবীণ অধিকার দিবস পালন করা হয়, প্রবীণ দিবস, সেটা হলো 1 অক্টোবর প্রবীণ দিবস পালন করা হয়। ঠিক আছে, তাহলে প্রবীণ কারা, কত বছরের লোকদের প্রবীণ বলা হয়, এতটুকু আমরা বুঝতে পেরেছি নাকি? এবং প্রবীণ দিবস ঘোষণা করা হয়েছে 1 অক্টোবর। এরপর আমরা দেখি প্রবীণদের সংশ্লিষ্ট যেসব অধিকার রয়েছে সেগুলো কি 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 অধিকার রয়েছে। পর্যাপ্ত খাদ্য, পানীয়, আশ্রয়, পরিধানের বস্ত্র, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, এইগুলোও তাদের অধিকার। খাদ্য, পানীয়, আশ্রয়, পরিধানের বস্ত্র, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার। এরপর আছে কি, কাজ করার অথবা অন্য কোনো ভাবে আয় উপার্জন করার অধিকার। তারপরটা গিয়েছে কখনো কোনো পর্যায়ে কায়িক পরিশ্রম থেকে অবসর নিবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার। নিজেদের পছন্দ খাপ খাইয়ে চলার ক্ষমতা অনুসারে নিরাপদ সামঞ্জস্য পরিবেশে বাস করার অধিকার। যথাযোগ্য ও শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের অধিকার। তারপর আছে যত দীর্ঘ সময় সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার। তাহলে এইগুলো অধিকার কাদের? প্রবীণদের। আমাদের অনেকের বাড়িতে কি আছেন, দাদা দাদি আছেন, নানা নানি আছেন, আছে না? আছে? শুনতে পাচ্ছ? এই দাদা Yes, দাদি, ma'am. হ্যাঁ, নাফিসা নাকি? নাফিসাই সব সময় অ্যাক্টিভ থাকে। আর অন্যদের কি সমস্যা? মিথুন পালমা, শুনতে পাচ্ছ? হ্যালো, Yes, ma'am. শুনতে পাচ্ছ? তাহলে আমাদের বাড়িতে কি ঠাকুমা, তারপরে দিদিমা, দাদু এনারা আছেন? তাহলে এনারা হচ্ছে প্রবীণ, তাই না? এই প্রবীণ লোকদেরকে আমরা কখনো অবহেলা করব না, তাদেরকে আমরা অবাঞ্ছিত মনে করব না। ঠিক আছে, তারা হচ্ছে আমাদের অনেক কিছু বুদ্ধি পরামর্শ দিয়ে থাকেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকেও আমরাও কিন্তু খেয়াল রাখবো। তাদের এই যে অধিকারের মধ্যে কিন্তু এগুলো আছে, যে পর্যাপ্ত খাদ্য, পানীয়, আশ্রয়, পরিধান, বস্ত্র, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার। কেননা এই প্রবীণ বয়সে তারা একা হয়ে যান, চাকরি থেকে অবসর নেন, তাদের বয়স হয়ে যায়, ঠিক মতো চলাফেরা করতে পারে না। সেই জন্য এই প্রবীণদের কি করতে হবে, আমাদের সবাইকেই তাদের সাথে যত্ন করতে হবে, তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, তারা কি বলতে চায় সেটা শুনতে হবে, তাদের পরামর্শ গ্রহণ করতে হবে। ঠিক আছে, এরপর আমরা দেখি যে অংশগ্রহণ, তারাও বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতে পারে। সেটা কি, বিভিন্ন নীতি নির্ধারণ ও তা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের অধিকার। স্বাস্থ্য ও সাধ্য অনুযায়ী উন্নয়নমূলক কাজের অংশগ্রহণ করবেন তারা। সংগঠন গড়ে তোলা, আন্দোলনে অংশগ্রহণের অধিকার তাদের আছে। কাদের আছে? প্রবীণদের আছে। আমরা সবাই এক সময় কি হয়ে যাব, প্রবীণ হয়ে যাব, তাই না? এখন আছে তোমাদের 12 বছর, 13, 14 এরকম বয়স, কিন্তু এক সময় তোমাদেরও কি হবে, 60 বছর বয়স হয়ে যাবে, তখন তোমরাও প্রবীণ হবে নাকি? সেই জন্যে কি করতে হবে, এই প্রবীণ দ্বারা যাতে অবহেলিত না হয়, অবাঞ্ছিত না হয়,
এখন আমরা যদি এইগুলো আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, ঠিক আছে। তারপরে আছে কি পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। কি কি পরিচর্যার দরকার? পরিবার ও সমাজের সেবা যত্ন রক্ষণাবেক্ষণ, দৈহিক মানসিক আবেগীয় স্বাস্থ্য, নিজস্ব স্বকীয়তা রক্ষণাবেক্ষণ সেবা যত্ন, মানবীয় ও নিরাপত্তামূলক পরিবেশে থাকা পুনর্বাসন, যারা আশ্রয় ও পরিচর্যা বা চিকিৎসা কেন্দ্র থেকে সেখানে থাকাকালীন তাদের মর্যাদা বিশ্বাস ও শ্রদ্ধা সহ অধিকার, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা ভোগের অধিকার, আশ্রয় পরিচর্যা চিকিৎসা কেন্দ্র এগুলোর ব্যবস্থা করতে হবে। তারপরে কি আছে? উপরোক্ত অধিকার ছাড়াও প্রবীণদের আরো কতগুলো অধিকার আছে। কি কি? নিজেদের প্রতিভার পূর্ণ বিকাশের সৃষ্টির অধিকার, শিক্ষা সংস্কৃতি আধ্যাত্মিক শারীরিক মানসিক নির্যাতন, বয়স লিঙ্গ ধর্ম জাতি ভেদে নির্বিশেষে সুন্দর আচরণ পাওয়ার অধিকার, অর্থনৈতিক অবদানের জন্য মূল্য। তাই না? আমরা অনেকে কি করি, এই যে যারা বয়স্ক আছেন, অনেক সময় আমাদের দেশে এখন গড়ে উঠেছে কি, আমাদের দেশে বা দেশের বাইরে কি গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম, তাই না? এই যে যারা প্রবীণ আছেন বৃদ্ধ আছেন তাদেরকে আমরা কি করি, বৃদ্ধাশ্রমে দিয়েছি। তাদেরকে আমরা কি করি, বোঝা মনে করি, কিন্তু এনারাই একদিন কি ছিলেন, একটা সংসারের কর্ণধার ছিলেন। তারা সংসারকে আস্তে আস্তে কি করেছেন, গড়ে তুলেছেন। সেই জন্য এই প্রবীণ বা বৃদ্ধ মানুষেরা যাতে অবহেলিত না হয়, তাদেরকে যাতে বৃদ্ধাশ্রমে না যেতে হয়, এটা আমাদেরও কি করতে হবে, জানতে হবে, শিখতে হবে। কেননা তারা আমাদেরকে একটা পরিবার গঠনের পূর্বে এই যে যারা প্রবীণ আছেন, দাদারা আছেন, দাদি আছেন, নানারা, তারা অনেক শ্রম দিয়েছেন। শুধু শ্রম দেননি, তারা তাদের মূল টাকা পয়সা সব দিয়েছেন, মেধা খাটিয়েছেন, তাই না? সেই জন্য এই প্রবীণরা যাতে অবহেলিত না হয়, তাদের সাথেও কি করতে হবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তারা যদি হাঁটাচলা করতে পারেন, তাহলে সেই সব অনুষ্ঠানে তাদের নিয়ে যেতে হবে, বিনোদন কেন্দ্রে নিয়ে যেতে হবে, এবং তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। তারা কি খেতে চায়, কি পছন্দ করে খেতে, এটাও আমাদের জানার দরকার, ঠিক আছে। কেননা সবারই ভালো লাগা আছে, মন্দ লাগা আছে। এরপর আমরা দেখি প্রবীণদের সমস্যা, তাই না? কি কি সমস্যা হয় প্রবীণ বয়সে? তাহলে পারিবারিক সমস্যা প্রথমটায়। এখন আমরা সবাই কি, পরিবারগুলো আগে ছিল কেমন, একান্নবর্তী, মানে একই অন্নে সবাই খেত, একই সাথে থাকতো, বাবা মা দাদা দাদি ফুপু চাচা চাচি তাদের ছেলে মেয়েরা। কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, এই পরিবারগুলো এখন একক পরিবারে পরিণত হয়েছে। সেটা হলো শিল্পায়ন নগরায়নের কারণে এইগুলো হয়েছে, এবং এখন একক পরিবারই বেশি পরিলক্ষিত হয়। তারপরে কি বলতেছে দেখো, স্ত্রী নির্ভরশীল ছেলে মেয়ে নিয়ে গঠিত এই পরিবার ব্যবস্থায় বৃদ্ধ বাবা মা ও শ্বশুর শাশুড়ির স্থান থাকে না। কিছুক্ষণ আগে আমি বললাম, তাদের দেখাশোনা বা অসুখ বিসুখ সেবা যত্ন করারও লোকের অভাব, তাদেরকে সঙ্গ দেওয়ার লোক নেই, গল্প গুজব করারও থাকে না। তারা সব সময় দেখা যায় কি, বৃদ্ধ লোকেরা একা একা বসে আছে চুপচাপ, তাই না? কিন্তু তাদের মনের মধ্যে অনেক কি থাকে, আবেগ আছে, অনেক কিছু বলার আছে, ঠিক না? অনেক ক্ষেত্রে আবার স্বামী স্ত্রী উভয় কর্মজীবী হয়, তার সন্তানদের দেখাশোনার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়, স্কুলে পৌঁছানো, বাজার ঘাট করা, কিন্তু এই বয়সে এগুলো তাদের পক্ষে করা অনেকটা দুঃসাধ্য হয়ে পড়ে, কিন্তু তারা অনেক সময় বলতে পারে না। তাহলে আমরা দেখবো যাতে এই বৃদ্ধ বয়সে কারো যেন এরকম মানসিক ভাবে তারা যেন ক্ষতিগ্রস্ত না হন। তারপরে হচ্ছে অর্থনৈতিক সমস্যা, যেটা হলো সবচেয়ে বড় সমস্যা। এই অর্থনৈতিক, তারা সারা জীবন অর্থ ব্যয় করেছে তার সংসারের জন্য, পরিবারের লোকদের জন্য, তারা যাতে ভালো থাকে। কিন্তু যখন তিনি প্রবীণ হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, দেখা যাচ্ছে তিনি সুখ স্বাচ্ছন্দ্যে চলার মতো তার হাতে অর্থ নেই, সে তার ওষুধ খাওয়ার অর্থ নেই। তাহলে এইগুলো দিকও আমাদের দেখতে হবে। এবার হলো শারীরিক, প্রবীণ হওয়ার সাথে সাথে শরীরের জোরও কমে যায়, তাই না? এই জোর কমে গেলে তাদের মানসিক শক্তিও কমে আসে, নানা রকম রোগ ব্যাধি তাদের শরীরে কি করে, দানা বাঁধে, এবং অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসারও সুবিধা তারা পান না। এবার হলো সামাজিক, তাদেরও কি আছে, সংস্কৃতি মনা অনেকেই আছেন, তাদেরও একটু কি করতে হয়, বিনোদনের দরকার আছে, আত্মীয় স্বজনের সাথে মেলামেশার দরকার আছে। তারপরে হলো এইগুলো অবশ্যই তাদেরও দরকার আছে, এতে করে তাদের মনটা ভালো থাকবে, সব আত্মীয় স্বজন সবার সাথে যদি কথাবার্তা হয় মন ভালো থাকবে, একাকিত্ব ঘুচে যাবে, ঠিক আছে। এক সময় আমাদের দেশে প্রবীণদের প্রতি যে ধরনের সম্মান দেখানো হতো,
বা তাদের মতামতের গুরুত্ব দেওয়া হতো, আজ আর সেগুলো দেওয়া হয় না। এখন প্রবীণ মানুষদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয় না, বলা হয় যে তারা কি জানে, তারা তো ব্যাকডেটেড, এরকমও বলা হয়, তাই না? যে তারা তো প্রাচীন লোক, তারা তো জানে না আধুনিক সমাজ ব্যবস্থা কেমন, ঠিক না? অনেকে আছে যে মোবাইলে যে আমরা কি করি, ভিডিও কল দিই, এটাও হয়তো ওনারা বুঝতে পারেন না, কিন্তু ওনাদেরকে দেখাতে হবে, তাদের সাথে রূঢ় আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকেও বোঝাতে হবে যে এই জিনিসটার এই রকম, কেননা প্রযুক্তি দিন দিন কি হচ্ছে, উন্নত হচ্ছে। এর পেছনে সমাজের মূল্যবোধের বিপর্যয়, নৈতিক শিক্ষার অভাব, বিদেশি সংস্কৃতির প্রভাব, আত্মকেন্দ্রিক মনোভাবের কারণে এগুলো হচ্ছে। আর আমরা সব সময় এই প্রবীণ লোকদের কথা শোনার চেষ্টা করব, কেননা তারা আমাদের দিয়ে থাকেন জ্ঞান, দিয়ে থাকেন বুদ্ধি, এবং যাতে আমরা বিপদে না পড়ি সেইটাও, সেই বুদ্ধি বিবেচনাও তারা দিয়ে থাকে। এবং যে কোনো কাজের জন্য যেটাই আমরা করি না কেন, তাদের বুদ্ধি পরামর্শ অবশ্যই নিতে হবে, কেননা তারা অনেক কিছু জানেন, তারা এই সমাজে অনেক কিছু শিখেছেন, চড়াই উতরাই পার করে আজকে তাদের বৃদ্ধ, তাই না? তাদের যৌবন পার করেছেন, তারা তারুণ্য পার করেছেন, বাল্যকাল পার করেছেন, শৈশব পার করেছেন, এবং তাদের অভিজ্ঞতাও অনেক বেশি। এরপর আমরা দেখি মনস্তাত্ত্বিক। পরিবারে ও সমাজে প্রবীণদের কি করা হয়, কোণঠাসা করা হয়। তাদেরকে কোণঠাসা বলে বলতে বোঝানো হচ্ছে তাদেরকে তাদের কোনো কথা শোনা হয় না, তারা যদি কোনো পরামর্শ দিয়ে থাকেন সেটাতেও আমরা কি করি, অনীহা প্রকাশ করি, পছন্দ করি না তাদের কথা শুনতে। এই কারণে তারা অনেক সময় হীনমন্যতায় ভোগে এবং নিজেদেরকে নিঃসঙ্গ মনে করে। এর ফলেও তারা মানসিক ও শারীরিক ভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন। এরপর আমরা দেখি যে সরকার এবং বেসরকারি ভাবে অনেক ধরনের কল্যাণকর কাজ আবার করে থাকেন। তার মধ্যে আছে অবসর ভাতা, বয়স্ক ভাতা, তারপর হলো বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রদান। এইটা সরকার কর্তৃক করে থাকে। যে যারা অবসরে যান, মানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে 59 বছরে সরকারি, যারা যে সরকারি চাকরি করেন তারা 59 বছরে অবসর প্রাপ্ত হবেন। তারপরে যারা বিচারপতি তারা হলো 67 বছরে কি করবেন, 67 বছর হলে তাদেরকে চাকরি থেকে অবসরে যেতে হবে। তো এই সব অনেকের জন্য, আবার যারা গ্রামে গঞ্জে থাকেন, অনেক বয়স্ক লোক, তাদের হয়তো উপার্জনের ক্ষমতা নেই, কিন্তু সরকার থেকে তাদের জন্য কি করেন, এই যে অবসর ভাতা আছে, বয়স্ক ভাতা যেটা হলো গ্রামের লোকজন, অনেক গরিব মানুষ আছে তাদেরকে দেওয়া হয়, ঠিক আছে? তারপরে আছে বিধবা ও স্বামী পরিত্যক্ত। অনেক দুস্থ মহিলা আছেন যারা বিধবা, মানে যাদের স্বামী মারা গেছেন, বা স্বামী পরিত্যক্ত মানে স্বামী ছেড়ে দিয়েছে, তাদের সেই মহিলাদের আর দেখাশোনা করেন না, তাদেরও অর্থ দিয়ে সাহায্য করেন কে, সরকার। এরপর আমরা দেখব নারী, তাই না? নারী অধিকার, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সমাজে নারী পুরুষ দুজনের সমন্বয়ে সমাজ একই গতিতে চলতে পারে। যদি নারী থাকতো বা পুরুষ থাকতো না, বা পুরুষ থাকতো নারী থাকতো না, তাহলে কিন্তু সমাজে বিপর্যয় দেখা দিত, ঠিক আছে? এবং এই নারী এবং পুরুষকে বলা হচ্ছে একটা সাইকেলের দুটা চাকার সাথে তুলনা করা হয়েছে। সাইকেলের যদি একটা চাকা ছোট হয় আর একটা চাকা যদি বড় হয়, তাহলে কি সাইকেলটা ঠিক মতো চলবে? আমিনুর, শুনতে পাচ্ছ? হ্যালো আমিনুর, মিথুন পালমা, শোনা যায় আমার কথা? আচ্ছা, তাহলে নারী পুরুষকে বলা হয়েছে কি, একটা সাইকেলের সাথে তুলনা করা হয়েছে সাইকেলের দুটি চাকার সাথে। একটা চাকা যদি ছোট হয় আর একটা চাকা যদি বড় হয়, তাহলে সেই সাইকেলটা সুন্দর করে চলতে পারবে না, এবং সেটা চলার উপযোগীও হবে না। সেই জন্য সমাজে নারী পুরুষ দুজনকেই দরকার। এই জন্য বলা হয়েছে কি কবির ভাষায়, যে পৃথিবীতে যা কিছু কল্যাণকর সুন্দর তার অর্ধেক করিয়াছে নারী এবং অর্ধেক করিয়াছে নর, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে নারীদের জন্য কি কি আছে ব্যবস্থা, নারীদের জন্য কি কি অধিকার আছে। দেখো, একটি বিশেষ অধিকার হলো নারী পুরুষের কি থাকতে হবে, সমান অধিকার।
নারীর জন্য বিভিন্ন ধরনের অধিকার সংরক্ষণ যেমন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ইত্যাদি নানা ক্ষেত্রে জাতিসংঘ অনন্য ভূমিকা রেখেছেন। বাংলাদেশের সংবিধানেও নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে আমাদের দেশের নারীরা কি অবস্থায় আছে? কিন্তু বৈষম্য দূর করার কথা বললেও আমাদের মধ্যে কিন্তু বৈষম্য আছে, বৈষম্য এখনো দূর হয়নি। এবার হলো বাংলাদেশের নারী অবস্থান এবং অধিকার পরিস্থিতি, তাই না? আমরা অনেক পরিবারে দেখি যে কন্যা সন্তান যদি হয়, কন্যা সন্তানকে তার পিতামাতা কি হিসেবে দেখেন? বোঝা হিসেবে দেখেন। ঠিক আছে, অনেক পিতামাতা আছেন, কিন্তু এটা ঠিক নয়। কেননা এই কন্যা সন্তানকে তারা তখন বোঝা হিসেবে ধরার ফলে এই কন্যা সন্তানকে তারা লেখাপড়া করাতে চান না। তারা ভাবেন যে এই সন্তানকে আবার শিক্ষিত করে কি লাভ, কেননা এই কন্যা সন্তান তো অন্যের বাড়িতে চলে যাবে বিয়ে হলে, তাহলে আমার অযথা টাকা পয়সা খরচ করে লাভ নাই। অনেক পিতামাতা আছেন যারা কন্যা সন্তানকে এখনো পর্যন্ত কি করেন? বোঝা হিসেবে দেখেন। এই মানসিকতা আমাদের অবশ্যই দূর করতে হবে, তাই না? কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই কন্যা সন্তানই পিতামাতার দেখভাল করে থাকেন, ঠিক না? এই কন্যা সন্তান বাবা মার বাড়িতে যেমন দায়িত্ব পালন করেন, তার শ্বশুর বাড়িতে গিয়েও তদ্রূপই দায়িত্ব পালন করে থাকেন। এবং এই নারীরা কি করতেছে? ঘরের কাজ করছে, বাইরের কাজ করছে, করছে না? সংসার পরিচালনার দায়িত্ব নিচ্ছে। সেই সেই সাথে নারীর অধিকারও প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, ঠিক আছে? এরপর আমরা দেখি নারী অধিকার সমূহ। কি কি অধিকার আছে নারীদের? সকল ক্ষেত্রে নারী পুরুষের কি থাকতে হবে? সমান অধিকার থাকতে হবে। জাতীয় যৌবনা সর্বস্তরের নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আইনের চোখে নারী পুরুষ সমান থাকতে হবে। বিনোদন ও বিশ্রামের স্থানে প্রবেশ কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে সকল সমান সুযোগ দিতে হবে। সরকারি চাকরি লাভের ক্ষেত্রেও নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, ঠিক আছে? এবার হলো বাংলাদেশের নারী অধিকারের গুরুত্ব। এবং আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী, আর বাকি অর্ধেক হচ্ছে পুরুষ। নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত হলেন বেগম রোকেয়া, ঠিক আছে? তিনি সমাজের নারী পুরুষকে এক গাড়ির, কিছুক্ষণ আগে আমি বললাম, একটি গাড়ির দুইটি চাকার সাথে তুলনা করেছেন। এবং দুইটি চাকা যদি সমান তালে না চলে, তাহলে সেই গাড়িটা কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না, ঠিক আছে? সেই জন্য আমরা কি দেখি? এই নারী, দেখো, নারী হচ্ছেন একজন মা, নারী হচ্ছেন একজন বোন, একজন কন্যা, একজন ভাবি, চাচি, ফুপু, খালা, নানি, দাদিরাই হলো কি অগ্রণী ভূমিকা পালন করছেন। এবং একটি পরিবারে এই নারী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য এটাও বলা আছে যে যে মা, যেখানে মা যদি শিক্ষিত হয় সেই জাতি হবে আরো উন্নত, ঠিক আছে? এবং একটি পরিবারে কে দেখাশোনা করেন? মাই তার সন্তানকে কি করেন? দেখাশোনা করেন। এবং একটি পরিবারের মাই হচ্ছে সন্তানের প্রধান শিক্ষক। এবং সেই মায়ের মাধ্যমেই সেই সন্তান কি হয়, তাদের শিক্ষা জীবন শুরু হয়। এবং এই মাই যদি শিক্ষিত না হয়, তাহলে কি হবে? জাতীয় কখনো শিক্ষিত হতে পারবে না। তারপরে আমরা কি দেখি? যে একজন শিক্ষিত, স্বাবলম্বী ও সচেতন নারী ঘরে এবং বাইরে উভয় ক্ষেত্রে গঠনমূলক কাজ করে। তারপরে হচ্ছে নারীরা যাতে অধিকারগুলো পরিপূর্ণরূপে ভোগ করতে পারে, নিজেদেরকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারে, সেই জন্য অধিকারগুলো কি করতে হবে? নারী অধিকারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো লেখা আছে, একজন শিক্ষিত মা দাও, তাহলে আমি তোমাকে একজন শিক্ষিত জাতি দিব, ঠিক আছে? তাহলে অবশ্যই আমরা যারা নারী আছি বা কন্যা সন্তান আছে, পিতামাতাদের অবশ্যই তাদের কন্যা সন্তানকে কি করতে হবে? পড়ালেখা শিখাতে হবে, তাদের যাতে মৌলিক অধিকারগুলো পূরণ হয় সেটাও পরিবার থেকে দেখবে। এবং কন্যা সন্তানকে কখনোই ছোট করে দেখা যাবে না। সেই সাথে নারী পুরুষের সমান অধিকার থাকতে হবে, ঠিক আছে? অর্পিতা, শুনতে পাচ্ছ? হ্যালো? Yes, ma'am. শোনা যায়। আমি তো অর্পিতাকে বললাম। অর্পিতা, শুনতে পাচ্ছ? সাজিদ, শুনতে পাচ্ছ? হ্যালো? কামিনী, Yes, ma'am, শুনতে পাচ্ছি। সাজিদ, শুনতে পাচ্ছ?
ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে একটা প্রশ্ন করি, করবো? আচ্ছা প্রবীণ কারা বা কাদেরকে প্রবীণ বলা হয় একটু বলো তো। কিছুক্ষণ আগে আমরা পড়লাম, প্রবীণ কারা বা কাদেরকে প্রবীণ বলা হয়? ম্যাম 45 বছরের উপরে যারা থাকে তাদেরকে প্রবীণ বলা হয়। 45 বছর? সেলিম, সৌমিক, নাফিসা বলো, প্রবীণ কাদেরকে বলা হয়? নাফিসা শুনতে পাচ্ছ? হ্যালো নাফিসা। 60 থেকে 65 বছর বয়সের পর একজন মানুষকে আরেকবার একটু বলো, আমি ঠিক মতো শুনতে পাইনি, আরেকবার একটু বলো। 60 বা 65 বয়সের পর একজন মানুষকে প্রবীণ হিসেবে গণ্য করা হয়। তাহলে 60 বা 60 বছরের ঊর্ধ্বে, ঠিক আছে, যাদের বয়স তাদেরকে আমরা কি বলতে পারি? প্রবীণ বলতে পারি, ঠিক আছে নাকি? তারপরে হলো নারী অধিকার, আমরা এতক্ষণ দেখলাম নাকি, নারী পুরুষের অবশ্যই সমান অধিকার হতে হবে, তাই না? তাহলে এই অধ্যায়টা কি বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা সাজিদ, প্রবীণদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় একটু বলো তো। কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? ম্যাম আমি একটু আগে ক্লাসে এসেছি, আমি ছিলাম না তো ক্লাসে। আচ্ছা তাহলে আমি একটু বলে দিই, তুমি একটু শুনে নাও। হ্যাঁ, প্রবীণরা পারিবারিক সমস্যার সম্মুখীন হন, তারপরে হচ্ছে চিকিৎসাজনিত সমস্যার সম্মুখীন হন, ঠিক আছে, তারপরে শারীরিক সমস্যার সম্মুখীন হন, অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হন, সামাজিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক, এই মোট 5টা সমস্যার তারা সম্মুখীন হন। এবং আমরা যারা আছি ঠিক আমরা আছে ম্যাম। করবো, আমাদের যারা দাদা দাদি আছেন, নানা নানি আছেন, তারা যেন এইসব সমস্যায় না পড়ে, কেননা তারাও কি প্রবীণ, তাই না? যদি তাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয় তবেই কিন্তু তারা প্রবীণ হবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছো? তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা যেই পড়াটা আমরা সারা বছর ধরে পড়তাম, তাই না, একটা অধ্যায় আমরা হয়তো 3 দিনে শেষ করতাম, সেই অধ্যায় আমরা কি করতেছি, আধা ঘন্টায় শেষ করে ফেলছি, ঠিক না? ঠিক তো? এটা করার কারণ Yes, হচ্ছে ma'am. যে, আমরা বার্ষিক পরীক্ষা নিতে পারছি না, তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, সেটার উপর ভিত্তি করে তোমরা লেখো। এবং এই যে আমরা নতুন ক্লাসে উঠবো, নতুন ক্লাসে ওঠার আগে অবশ্যই আমার যে বইগুলো আছে সেগুলো আমাকে কি করতে হবে, একটু দেখে নিতে হবে, তাই না? যে সেখানে কি বিষয় লেখা ছিল, আমরা কি বিষয় পড়লে ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। আর এই যা কিছু পাঠ্যপুস্তকে লেখা থাকে সবই কিন্তু আমাদের ভবিষ্যতে যাতে আমরা কাজে লাগাতে পারি, ব্যক্তি জীবনে আমাদের উপকার হয়, এই জন্যই। এবং আমরা খুব শর্ট টাইমের মধ্যে তোমাদেরকে এগুলো জানানোর চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা ম্যাম। হ্যাঁ, সবাই ভালো থাকবে, নিজেরাও বাসায় একটু পড়বে, ঠিক আছে? সবাই সুস্থ থাকবে, আজকে এই কামনায়, কালকে আবার দেখা হবে নাকি, গুড বাই। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম।